ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা। ঠিক এই মুহূর্তে বিশ্বের যে প্রান্তে বসে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে ভয়েস মেরিন্ডার লাইভ স্টুডিওতে জানাচ্ছি স্বাগত। আমি আপনাদের সাথে আছি জায়েদ সরোয়ার সোহেল। দর্শক জানেনই তো যে আগামী 5ই জানুয়ারি অনুষ্ঠিত হবে 10ম জাতীয় সংসদ নির্বাচন। আর এই জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের 3টি আসন, কক্সবাজার চকরিয়া পেকুয়া যে 1 নম্বর আসনটি এবং মহেশখালী কুতুবদিয়া 2 নম্বর ও কক্সবাজার সদর এবং রামও এই 3টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 3 জন প্রার্থী। কক্সবাজারের 4 নম্বর যে আসনটি রয়েছে উখিয়া টেকনাফ, সেখানে নির্বাচন চলছে। আর নির্বাচনে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টি থেকে তাহা ইয়াহিয়া এবং আওয়ামী লীগ থেকে আব্দুর রহমান বদি, সাবেক সাংসদ। আর নির্বাচন নিয়ে আমাদের বিশেষ টক শো প্রসঙ্গ নির্বাচন, এই প্রতিপাদ্যে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন কথা বলতে উখিয়া টেকনাফের অন্যতম সংসদ সদস্য প্রার্থী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তাহা ইয়াহিয়া। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আচ্ছা তাহা ইয়াহিয়া, আপনার বয়স কত? 25 বছর। 25 বছর। আমরা যেটা জানি যে খুব তরুণ, আপনি নির্বাচন করছেন, এই নির্বাচনটাকে আপনি কিভাবে, আপনার দৃষ্টিতে নির্বাচনটা আপনাকে কিভাবে আন্দোলিত করছে? অ্যাকচুয়ালি আমার এখানে নির্বাচনে আসার জন্য কয়েকটা কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হলো আমাদের দেশের যে অবস্থা, সবাই আমাদের দেশের প্রতি ডিসকারেজ হচ্ছে, বা দেশে এবং বিদেশে আমাদের বয়সী যারা আছে তারা হোপলেস হয়ে যাচ্ছে। তো আমাদের দেশে আমি মনে করি সবাই একটা নিউ ফেস চায়, এবং ইয়াং ইউথ যেটা জেনারেশন ওইটা আমাদের দেশে খুব ভালোভাবে মোটিভেট হচ্ছে না। তো আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমি যদি এগিয়ে যাই আমার থেকে দেখে আরো 10 জন হয়তো এগিয়ে আসার সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা যেটা জানি যে আপনার যে মনোনয়নপত্র, সেখানে আপনার দলের কেন্দ্রীয় মহাসচিব রুহুল আমিন হাওলাদার স্বাক্ষর করেছে, কিন্তু আবার পরবর্তীতে দেখা গেল যে তিনি নির্বাচনে তার এরশাদের সাথে তিনি রয়ে গেছেন, নির্বাচনে যাচ্ছেন না। এই যে টানাপোড়েন, আস্থার টানাপোড়েন, এসব কি আপনাকে কোনো প্রভাব ফেলবে আপনার নির্বাচনে? আমার মনে হয় না। আর নির্বাচনে আপনার প্রতিপক্ষ রয়েছে যে যিনি, আপনিও আপনার উপজেলার টেকনাফ, আপনার বাড়ি হচ্ছে শাহপুরের দ্বীপ, আর সাধারণ ইউনিয়নের শাহপুরের দ্বীপ ছোট্ট একটি জায়গা। তারপরে আপনার প্রতিপক্ষ যিনি আছে তার বাড়িও টেকনাফে। একই উপজেলার 2 জন প্রার্থী 2টি দল থেকে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি থেকে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে গত টার্মে তো বর্তমান রানিং এমপি যিনি আছেন আব্দুর রহমান বদি, তিনি দায়িত্বে ছিলেন। তো আমি ভেবেছি যে আমাদের প্রথম সবার আগে যেটা আমি উল্লেখ করলাম, ইয়াং ইউথ জেনারেশনকে পলিটিক্স এর ক্ষেত্রে মোটিভেট করা হলো আমার মেইন ইন্টেনশন। তো আমি ভাবলাম যে আমাদের একটা সাইড থেকে যদি আমি শুরু করি, অন্যান্য সাইড থেকেও আমার বয়সী যারা আছে তারাও জেগে আসবে। আচ্ছা, নির্বাচনে আপনার আপনি কিভাবে ভাবছেন যে নির্বাচন কেমন হবে বলে মনে করছেন? শান্তিপূর্ণ হবে? আসলে আমরা তো সবাই চাই শান্তিপূর্ণ হোক। আজকে যেমন ধরেন ডিসি সাহেবের সাথে আলাপ করলাম, এসপি সাহেবের সাথে আলাপ করলাম, তারা বললো আল্লাহর রহমতে আমাদের এই এলাকাটা মোটামুটি দেশের অন্যান্য জায়গার সাথে কম্পেয়ার করলে অনেক বেটার পজিশনে আছে, এখানে তেমন হইহুল্লাহ গন্ডগোল হয়নি। তো ওরা সবাই আশাবাদী যে এবার একটা ফেয়ার ইলেকশন এবং নিউট্রাল ইলেকশন হবে। কিন্তু আমরা যেটা জানি যে জাতীয় পার্টির খুব কম সংখ্যক ভোট রয়েছে সেখানে। আমরা এর আগে কোনো সময় কখনোই জাতীয় পার্টি থেকে কোনো প্রার্থী সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। একেবারে আমি নতুন প্রার্থী, তাও আবার একেবারে তরুণ। তো বিষয়টি আপনার জয়ের ব্যাপারে কতটুকু আপনাকে আশাবাদী করে তুলছে? দেখেন, সবকিছু তো আল্লাহর হাতে, তবুও আমি মোটামুটি সর্বোচ্চ আশাবাদী যে ইনশাআল্লাহ জিতবো। আচ্ছা, আপনি তো টেকনাফ গিয়েছেন, উঠিয়ে গিয়েছেন, মানুষের আপনি রেসপন্স কেমন পাচ্ছেন আপনার ব্যাপারে? খুবই আল্লাহর রহমতে পজিটিভ রেসপন্স পেয়েছি, আমাকে সবাই উৎসাহিত করেছে এবং সবাই আমাকে আস্থা দিয়েছে এগিয়ে যাওয়ার জন্য। আপনি লেখাপড়া কোথায় করেছেন? আমি ও লেভেল এবং এ লেভেল করেছি সিঙ্গাপুরে, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল সিঙ্গাপুর। আর আমি বিবিএ কমপ্লিট করি বার্কলি কলেজ, নিউ ইয়র্ক সিটি। 2008 আমি দেশে আসি। দেশে এসে আমার বাবার ব্যবসায় জড়িত হই। এখন কি করছেন? এখন বর্তমানে আমি শিপ ব্রেকিং বিজনেস করছি। আচ্ছা, আপনি বিজনেসে করছেন, কিন্তু আপনি নিউ ইয়র্ক থেকে আপনি গ্রাজুয়েট করেছেন, বিবিএ কমপ্লিট করেছেন। জি। আচ্ছা, তারপরে এই নির্বাচন রাজনীতিতে এসেছেন। আসলে মানে অর্থাৎ আমরা যেটা জানি যে টেকনাফ একেবারে, কক্সবাজার কিন্তু জেলা হিসেবে শিক্ষা দীক্ষা অত্যন্ত পশ্চাৎপদ, আর কক্সবাজার জেলা থেকে আবার টেকনাফ আরো বেশি পিছিয়ে পড়া একটা জায়গা। তো এই যে শিক্ষার প্রসারে এখানে অনেক আমরা নেতৃত্ব দেখেছি, কিন্তু খুব বেশি শিক্ষিত মানুষ এখানে আসছে না। আপনি অনেক
মানে আপনি অনেক দূর এগিয়ে এসেছেন। জি জি প্রথমেই আপনি যেটা মনে করি যে জি যে আপনি যদি এমপি নির্বাচিত হন, প্রথমে জি কোন জায়গাটিতে আপনি কাজ করবেন? আপনি আমার একটা মনের কথা বলেছেন। আমি এডুকেশনটাকে প্রথম প্রায়োরিটি দেব। আমার এলাকার মধ্যে এডুকেশনের ল্যাকটেস আছে। সবার আগে আমার এলাকায় যেগুলো আমাদের ভাই বোন যারা আছে সবাইকে আহ, ইন্সপায়ার করতে হবে এডুকেশনের প্রতি। এডুকেশন ইম্পর্টেন্ট। এডুকেশন না থাকলে অনেক কিছু করা যায় না। তো এডুকেশনকে প্রায়োরিটি দিতে হবে। আমার দেশে যেমন এলাকায় যেমন ধরেন ভালো হেলথ কেয়ার সার্ভিস নাই, মেডিকেল সার্ভিস সেন্টার নাই, ওগুলোর প্রতি একটু একটু ডেভেলপমেন্ট করা লাগবে। ভালো স্কুল লাগবে, কলেজ লাগবে। এইসব জিনিসের দিকে আমি একটু ফোকাস করতে চাচ্ছিলাম। আচ্ছা, অন্য একটা জায়গায় যাচ্ছি আমরা। জি আপনার কাছে যদি জানতে চাই জি যে প্রার্থী হিসেবে, প্রতিদ্বন্দ্বী হিসেবে জি আব্দুর রহমান বদিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এই দেখেন উনি একজন কারণ এমপি, ওনার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। আমি যেটা বললাম, ইলেকশনটা ফেয়ার হোক। যদি দেশের জনগণ যদি মনে করে যে আমি তাদের ভোট ডিজার্ভ করি, তাহলে আমি ইনশাল্লাহ নির্বাচিত হব। আর তারা যদি মনে করে যে আব্দুর রহমান বদি তাদের জন্য রাইট পার্সন, তাহলে তারা তাকে ভোট করবে। গণতন্ত্র এটাই জি বলে। সেটাই। আচ্ছা, যদি আপনি কি আপনি মানে আপনার প্রত্যাশার জায়গাটা কি এরকম যে মানে মোদির ব্যর্থতায় আপনার সফলতা, কারণ এর আগে তো আপনার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। জি আমি আমি আসলে সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি এবং দেশের লোকজনের উপর ছেড়ে দিয়েছি। জনগণ যেটা ভালো মনে করবে সেটাই হোক। এই ভোট হলো জনগণের ভোট। আচ্ছা, আব্দুর রহমান মোদী গত ৫ বছরে বেশ কিছু উন্নয়নের ফিরিস্তি তার বিভিন্ন বক্তব্যে আমরা শুনেছি যে জি সীমাহীন উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে। জি এই যে উন্নয়নের জোয়ার, জি এই জোয়ারে জি আপনি কতটুকু ঠাঁই পাবেন বলে মনে করছেন? আসলে আব্দুর রহমানের উন্নতি নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট এটা আমি জানি না, কিন্তু আমি নিজে অসন্তুষ্ট। তার কারণে আমি এগিয়ে এসেছি। যেমন ধরেন আমাদের সাপুরি দ্বীপে রাস্তা ভেঙে গেছে আজকে 3 থেকে 3.5 বছরের মতো। সেটার প্রতি সে কোনো ফোকাস করছে না, যার কারণে আমাদের সাপুর দ্বীপে আমাদের যেগুলো ভাই বোন যারা আছে তারা আমাদের এখানে চলাফেরা করতে পারছে না। খুব কষ্ট করে নৌকার মাধ্যমে চলাফেরা করতে হচ্ছে। আমাদের আমাদের টেকনাফে অনেক ধরনের ক্রাইম ঘটছে, যেগুলোর প্রতি আমাদের বর্তমানে এমপি যিনি আছেন একটা তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না। আমাদের দেশের যেন ইলিগাল কোনো অ্যাক্টিভিটি না হয়, স্পেশালি আমার এলাকায়। আমি ওটার প্রতি একটু ফোকাস রাখতে চাচ্ছি। আচ্ছা, টেকনাফ সীমান্তে যারা এমপি হয় তাদের বিরুদ্ধে অনেক সময় অভিযোগ থাকে জি যে ড্রাগস প্যাডলিং এর ব্যাপারে জি জি তারা ইনভলভ হয়, রাইট অথবা এটা এটা কেউ শত্রুতা বশত বলে থাকে, জি অথবা বাস্তবে কি তা জানে না। জি তো আপনি যদি নির্বাচিত হন, দুইটা বিষয় জি যে সীমান্ত নিয়ে জি আপনার পরিকল্পনা কি? সীমান্তর মধ্যে সবার আগে আমার সিকিউরিটিটা বেশি বাড়াতে হবে। আমি চাই না, কারণ যেগুলো ড্রাগ প্যাডলিং এবং যে বিভিন্ন ধরনের যেগুলো স্মাগলিং হচ্ছে বর্ডারের মাধ্যমে, এটার জন্য আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশের লোক জনগণ ক্ষতি হচ্ছে। অনেক মারা তার ছেলে হারাচ্ছে, বোনেরা তার স্বামী হারাচ্ছে এসব ড্রাগসের কারণে। আমি টোটালি ড্রাগসের আগেইনস্টে স্ট্যান্ড করি। তো আমি সিকিউরিটিটার বিষয়টাকে নিয়ে অবশ্যই গুরুত্ব দেবো। আচ্ছা, আরেকটি বিষয় আছে যে অনুপ্রবেশ, জি এই যে ইনটিউশনস যেটা বলি আর কি, যে জি রোহিঙ্গা অনুপ্রবেশ, জি জি এইসবের বিষয় যদিও এটা একেবারে আধা সামরিক বাহিনীর কাজ, জি কিন্তু তারপরেও একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে জি এইসব বিষয়ে আপনার কেমন ভূমিকা থাকবে? জি দেখেন আসলে রোহিঙ্গারা ওরাও তারাও মানুষ। ওদেরকে যদি আমি আমার টেরিটরিতে প্রবেশ করতে দিই, সেটা ইলিগাল একটা অ্যাক্টিভিটি হচ্ছে। কিন্তু প্রবেশ করতে না দিয়ে বর্ডার থেকে যতটুক একটা হিউম্যানিটির দিকে তাকায়, যতটুক সহযোগিতা প্রয়োজন যেমন ফুড ওয়াটার ওগুলো যদি সাপ্লাই দিতে পারি টেম্পোরারি বেসিসে, আমার মনে হয় কি আমরা 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 কিছু কিছুটা একটা হিউম্যানিটির দিকে ইমপ্রুভমেন্ট করতে পারবো। আচ্ছা, আপনি তো জানেন যে এখানে বারবার এমপি হলে, এমপি তো আসলে মেম্বার অফ হাউস অফ লেজিসলেচার, রাইট আইন প্রণয়নকারী সংস্থার সদস্য। জি আজকাল কিন্তু আমরা দেখছি যে আইন প্রণেতা, এমপিরা কিন্তু আইন প্রণেতা, জি অনেকে ভোট চুরি করে, ভোট টাকা দিয়ে ভোট কিনে, অর্থাৎ জি আইন ভেঙে জি আইন ভেঙে জি আইন প্রণেতা হচ্ছে। জি জি এইসব বিষয়টি, এইসব বিষয় দূরীকরণে জি কি ভূমিকা রাখবেন একজন তরুণ হিসেবে? আসলে আমি আমি তো সবার আগে বলেছি আমি একটা ফেয়ার ইলেকশন এক্সপেক্ট করছি। আমি চাচ্ছি না এখানে কোনো রকমের জাল ভোট, চোরা ভোট এগুলো কিছু ঘটে। টাকার আধিপত্য। হ্যাঁ জি, ওগুলো কিছু ঘটো। আমি চাচ্ছি জনগণের অ্যাকচুয়াল যে ভোটটা ওটাই সরকারের কাছে পৌঁছুক, অন্য কোনো ভোট। আমরা যেটা জানি যে আপনি অত্যন্ত বর্ণাঢ্য ব্যবসায়ী, জি আপনি কি এখানে কি আপনি কি মনে করছেন না আপনার অন্যান্য যোগ্যতার মতো আপনার পিতা মোহাম্মদ ইয়াহিয়া জি তিনি একজন, অনেকেই বলে যে খুব ধনী মানুষ, জি আপনি কি আপনার এসব যোগ্যতার চাইতেও যে আপনার অর্থনৈতিক যোগ্যতাকে বেশি মূল্যায়ন করছেন, নাকি আপনার নিজস্ব যোগ্যতাকে, লেখাপড়ার যোগ্যতাকে বড়ভাবে দেখছেন? আসলে এখানে সবকিছুরই একটা ভূমিকা আছে। আমার বাবা একজন দেশ সেবক, যদিও উনি কখনো পাওয়ারে যাননি বা যাওয়ার প্রয়োজন মনে করেননি। উনি কখনো পাওয়ারে না গিয়ে উনি
আমাদের দেশের জন্য যতটুকু আনার মতো সম্ভব হয়েছে করেছেন। উনি অনেক মসজিদ মাদ্রাসা করেছেন, অনেক স্কুল করেছেন, অনেক লোককে চিকিৎসায় হেল্প করেছেন। কিন্তু এখন আমাদের দেশের যে পরিস্থিতি, আমাদের দেশে যে পপুলেশন বেড়েছে, আমাদের লোকদের যা ডিমান্ড বেড়েছে, যা নিডস বেড়েছে, তা ফুলফিল করার জন্য আমাদের আসলে এই সরকারের সাহায্য আশ্রয় নেওয়ার দরকার হয়েছে। এবং সরকারের কাছে মেসেজ পৌঁছানো খুব জরুরি। এবং এই পৌঁছানোর জন্য আমি এই রাস্তাটা বেছে নিয়েছি, এই পথটা বেছে নিয়েছেন। কিন্তু আপনি জাতীয় পার্টিকে কেন বেছে নিলেন? জাতীয় পার্টিকে একমাত্র পথ যে আপনাকে সেই জায়গায় পৌঁছানো হবে আপনার? আসলে এটা এটা এক্স্যাক্টলি আমি বলতে পারছি না আমি কেন বেছে নিয়েছি। আমার আসলে একটা পথ ধরা খুবই দরকার ছিল। বিএনপি নির্বাচন করছেন না, আর আওয়ামী লীগ থেকে আব্দুর রহমান বদি নমিনেশন নিয়ে নিয়েছেন। তো আমার জন্য এই রাস্তাটাই খোলা ছিল। আর যদি এমন হয় যে আব্দুর রহমান বদি আর আপনার যদি আপনাকে যদি আবার যদি এই নির্বাচন তো এই পার্লামেন্ট তো হবে, আবার যদি দ্বিতীয় সব দলের অংশগ্রহণ নির্বাচন হয়, সেক্ষেত্রে যদি আপনি যদি আরো একটি দল থেকে মনোনয়নের জন্য চেষ্টা করবেন কিনা, যদি অন্য কোনো দলে যদি আপনাকে মনোনয়ন দেয়, গণ যে দলগুলো বলি আমরা, প্রধান যে দুটি দল, তখন কি আপনি কি মনোনয়ন পরিবর্তন করবেন? আমি অ্যাকচুয়ালি আমার পলিটিক্সে আসার মূল কারণ হলো দেশকে সেবা করা। দল সিলেক্ট করার বিষয়টা আসছে পরে। আমি যেহেতু আপনাকে বলেছি যে আমার একটা দেশ সেবা করার জন্য আমার একটা রাস্তা দরকার ছিল, এবং সেই রাস্তাটা আমি পেয়েছি জাতীয় পার্টি থেকে। ওই জন্য আমি জাতীয় পার্টির সাথে এগিয়ে গেলাম। এখন আমি যদি আবার যদি ইলেকশনটা রিকল করা হয়, আবার যদি ইলেকশন হয়, তখন পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, আমরা যেটা জানি, একটু আগে আমাদের কাছে একটা সংবাদ এসেছে, সংবাদটি হচ্ছে কি ঠিক একটু আগে, মিনিট 20 আগে সম্ভবত, উখিয়ার থাইনখালিতে আব্দুর রহমান বদির একটি প্রচার মাইকে অগ্নিসংযোগ করা হয়েছে, সিএনজি ভাঙা হয়েছে। এটা কি ওখান থেকে দাবি করা হচ্ছে যে আপনার সমর্থন অথবা আপনাকে সমর্থন করে এমন লোক দ্বারা এই বিষয়টি সংঘটিত হচ্ছে? বিষয়টিকে আপনি কিভাবে বলবেন? জি, আসলে কি ব্যাখ্যা দেবেন? আসলে একটু আগে আমি কক্সবাজারে ল্যান্ড করলাম ঢাকা থেকে। তো আমি এই নিউজটা পেলাম। আমি নিজেও খুব দুঃখ প্রকাশ করছি যে এরকম ধরনের ঘটনা একটা ঘটলো। তো আমি যতটুকু শুনেছি, এটা একটা মাইক্রো বা সিএনজির উপর হামলা হয়েছে। আর এটা আব্দুর রহমান বদির নিজস্ব কোনো গাড়ি বা কিছু না। একটা ঘটনাটা ঘটেছে। জি, ঘটনাটা ঘটেছে। তো ঘটার পরে অনেক রকমের নাটক সাজাচ্ছেন, এবং আমি শুনেছি আমাদের এমপি সাহেব নিজেই নাকি স্পটে উপস্থিত হয়েছেন কিছু ঘটনার কিছুক্ষণ পর। পুলিশদেরকে বাজে ভাষায় কথাবার্তা বলেছেন, হুমকি দিয়েছেন, অনেক ধরনের নাটক করছে। তো ওগুলো কিন্তু অ্যাকচুয়াল ডেমোক্রেসি না। এভাবে আসলে আমাদের দেশের লোকজন ইন্সপিরেশন হারায়। এটা ঠিক, কিন্তু যদি এখানে আমরা যেটা জেনেছি, যোগাযোগ করেছি, বলা হয়েছে যে স্থানীয় ইউপি পালংখালী ইউপি চেয়ারম্যান গফুরের প্রতি অভিযোগের অঙ্গুলিটা নির্দেশ করা হচ্ছে, আর সেই গফুর আপনার সমর্থন। তো বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জি, দেখেন, আব্দুর রহমান বদির তো প্রতিদ্বন্দ্বী একমাত্র আমি। তো স্বাভাবিক যত রকমের দুর্ঘটনা ঘটবে সবকিছু সে আমার উপর দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আল্লাহর রহমতে আজ পর্যন্ত আমার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, আমার ফ্যামিলির কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নাই। আমরা অল আর ভ্যালু এডুকেটেড। আমাদের আল্লাহর রহমতে এমন কোনো খারাপ দিন আসবে যে খারাপ কাজ করে টাকা পয়সা কামাতে হবে। হ্যাঁ, আপনার পরিবারে তো আমরা যেটা জানি যে আপনার পরিবারে আপনি সংবিধান প্রণেতা হবেন। জি। আর ইতিমধ্যে আপনার এক চাচা কাতারের সংবিধান প্রণয়ন করেছেন। জি। আর আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি সংবিধান প্রণেতা হবেন। কিন্তু ও এই টেকনাফের মতো একটি জায়গা থেকে, অথবা উখিয়া টেকনাফের জায়গা থেকে আপনি যদি এমপি নির্বাচিত হন, প্রথম কোন কাজটিকে খুব গুরুত্ব সহকারে নেবেন? এডুকেশন। আপনি আগে বলেছেন। এরপর যদি বলি, হেলথ কেয়ার সেন্টার, মেডিকেল সেন্টার। এরপর আমাদের টেকনাফকে এর মধ্যে স্পোর্টসটাকে আমি একটু মোটিভেট করতে যাচ্ছি, কারণ এই জিনিসটাও ইন্টারন্যাশনালি খুবই রেকগনাইজড। স্পোর্টসটাকে রেকগনাইজ করতে যাচ্ছি, ক্রিকেট, ফুটবল এবং বাস্কেটবল, যা যা স্পোর্ট আছে তাদের প্রতি একটু আমাদের ইয়াং জেনারেশনদেরকে মোটিভেট করতে যাচ্ছি। আর আমি চাবো এখানে কিছু ট্যুরিজম স্পট করার জন্য। আর আমি চাবো দেশের লোকজনদেরকে ইন্সপায়ার করবো যেন আমাদের দেশে টেকনাফ কুকিয়ার মধ্যে ফ্যাক্টরি হোক, বিভিন্ন কারখানা হোক, তাহলে আমাদের দেশের যে যারা ভাইরা আছে, যাদের এখন কোনো জব নাই, যারা জবলেস, তারাও কিছু চাকরি পাবে। আচ্ছা, মানুষের যে জীবন জীবিকা নিয়ে আপনার কি ভাবনা আছে? মানুষের যে লাইভলিহুড সার্ভাইভ করার জন্য কি 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 ভূমিকা রাখতে পারবেন? যদিও পার্লামেন্ট মেম্বার হিসেবে আপনার করাটা অত্যন্ত সীমাবদ্ধ, কিন্তু পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সংসদে আপনি এই কথাগুলো চালু করতে পারেন। জি জি, আমি যেটা বললাম আর কি, যে আমাদের দেশে অনেকে আছে এখন জবলেস, অনেকে আছে খেতে না পেরে মারা যাচ্ছে। তাদেরকে
তারা নারীরা ইচ্ছে করে করছে না, তারা কাজ পাচ্ছে না। তো আমি চাবো আমাদের দেশের লোক আমাদের টেকনাফ কেউকিয়াকে খুবই ভালোভাবে হাইলাইট করার জন্য পুরো নেশন ওয়াইড, যাতে অনেক অনেক ফরেন ইনভেস্টররা আসে, আমাদের দেশে যারা বড় বড় ইনভেস্টর আসে তারাও যেন এসে কিছু একটা ইনভেস্টমেন্ট করো, যার কারণে সবার একটা জীবিকার সুযোগ সুবিধা পায়। এই যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু একজন এমপির অনেক ভূমিকা থাকে। জি, আপনি ট্যুরিজম নিয়ে বলেছেন জি, জি, যে ট্যুরিজমটা আপনি ইয়ে করবেন, কিন্তু স্ট্রাকচারাল ডেভেলপমেন্টে একজন এমপির একটা ভূমিকা থাকে, জি। অবকাঠামোগত উন্নয়ন, এই বিষয়ে আপনার কেমন ধারণা আছে? এটা এটা তো আসলে প্ল্যান ওয়াইজ করতে হবে। যেমন ধরেন আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমি সাইট ভিজিট করবো। আমার প্রায় বছর দেড়েক হলো দেশে যেতে পারিনি, আপনাকে তো বলেছি রাস্তা ভেঙে গেছে, যার কারণে যেতে পেরেছি। কালকে নো ম্যাটার হোয়াট, কালকে আমি শেষ সীমান্ত পর্যন্ত যাবো, দেখবো দেশের কি অবস্থা, এবং ওগুলো নিয়ে আমি আমার টিম নিয়ে প্ল্যানিং করবো যে আমি যদি ইনশাআল্লাহ ক্ষমতায় আসি কিভাবে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটাকে নিয়ে এগিয়ে যেতে পারি। আচ্ছা জনাব তাহা, আমরা যেটা জানি যে বিরোধী দল, জি, প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে আসছেন না, জি, বিএনপির একটা ভালো অবস্থান রয়েছে উখিয়া টেকনাফে, যদিও তারা গতবারে এমপি হন না। জি, তাহলে আপনি কি প্রত্যাশা করছেন যে তাদের যে ভোটগুলো, জি, তারাও কিন্তু ভোট বানচাল করবে বলছে, জি, তারা ভোট হতে দেবে না এরকম বলছে, জি। কিন্তু আপনি কি তাদের কাছ থেকে কোনো সাহায্য প্রত্যাশা করেন? অবশ্যই সাহায্য প্রত্যাশা করি, কারণ তাদের ভোটটা খুবই জরুরি। বিএনপি আহ, একটি ব্র্যান্ড হয়ে গেছে আমাদের দেশে। আমাদের দেশে তো দুইটি ব্র্যান্ড আছে, আওয়ামী লীগ, বিএনপি, এখন জাতীয় পার্টিও এসছে, তো বিজেপিও আছে। তো বিএনপি যেহেতু নির্বাচনে আসছে না, তো বিএনপির ভাই বোনেরা যারা আছে তারা যদি আমাকে উপযোগী মনে করে আমি অবশ্যই তাদের ভোট আশা করব। ধন্যবাদ তাহিয়া। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম উখিয়া টেকনাফ থেকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন যে প্রার্থী তাহা ইয়াহিয়া। বয়স অত্যন্ত তরুণ, একেবারে নবীন রাজনীতিতে। তার কথা সাধারণ হলেও তার ব্যক্তি অনেক বেশি অসাধারণ। তার লেখাপড়া, সে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করেছেন নিউ ইয়র্কে, এবং উচ্চশিক্ষিত একটি জায়গা থেকে সে এখানে এসছেন এবং জনগণের জন্য কাজ করবেন। আর আমরা জানি যে মানুষের কণ্ঠস্বর ঈশ্বরের কণ্ঠস্বর, সেই ঈশ্বরের কণ্ঠস্বরকে তিনি ধারণ করবেন, মানুষের কণ্ঠস্বরকে ধারণ করবেন। আর কক্সবাজারের সবচাইতে পশ্চাদপদ শিক্ষায় এবং অন্যান্য জায়গায় যে পশ্চাদপদ অঞ্চলটি রয়েছে উখিয়া টেকনাফ, এর এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটি পালন করবেন। আমরা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের বিশেষ আয়োজন। ধন্যবাদ সবাইকে।